Welcome to reality. Welcome to Intouch English Point. Welcome to English Basic Grammar. My dear students, you are well acquainted that we have been going through the English Basic Grammar series for a long time. And today we are going to focus on the past indefinite tense. The past indefinite tense or the simple past tense. The past indefinite tense অনির্দিষ্ট অতীতকাল or the simple past tense সাধারণ অতীতকাল। আমরা the present indefinite tense or the simple present tense এর ক্ষেত্রে যেমনটি দেখেছিলাম নেমিং বা নামকরণের ক্ষেত্রে এক্ষেত্রেও সেই একই সিমিলারিটি আছে, অনেকাংশে সিমিলারিটি আছে, সেটা তোমরা এক এক করে দেখতে পাবে। ফার্স্ট অফ অল ইউসেজ বা ব্যবহার দেখো, অর্থাৎ কোন কোন সেক্টর কোন কোন ক্ষেত্রে আমরা দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সকে ইউজ করব। ফার্স্ট অফ অল, অতীতকালের কোনো ঘটনা বা কাজ সাধারণভাবে ঘটে থাকলে এই টেন্সের ব্যবহার হয়। অর্থাৎ কোনো কাজ অতীতে সাধারণভাবে ঘটেছিল এমন বোঝাবে এই টেন্সের ব্যবহার হয়। আমি ভাত খেয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি বিদ্যালয় গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, ছেলেরা ফুটবল খেলেছিল, শিশুটি কেঁদেছিল, মা ভাত দিয়েছিলেন, বাবা অফিস গিয়েছিলেন। এই ধরনের অতীতকালের কোনো সাধারণ ঘটনা বোঝালে দ্য সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়। আরেকটি বিশেষ ক্ষেত্র আছে, অতীতকালের কোনো অভ্যাসগত ঘটনা বোঝালেও দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়। অবশ্য সেক্ষেত্রে একটু এক্সেপশনাল ফিচার বা ফর্মুলা আছে। সেক্ষেত্রে ইউজ টু এই মডেল অক্সিলিয়ারিকে আমরা ইউজ করে থাকি। ওটা একটা ডিফারেন্ট আসপেক্ট, ওটাকে আমরা অতটা ইম্পর্টেন্স দেব না। বাট আমরা দেখেছি যে অতীতের সাধারণ ঘটনার সাথে সাথে অতীতের অভ্যাসগুলো কিন্তু দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সে ফেলা যায়। তো আমরা একটা ইউসেজের উপরেই ফোকাস করব। কোনো কাজ অতীতকালে সাধারণভাবে ঘটেছিল এইরূপ বোঝালে দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স অর দ্য সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়। এখন ব্যবহার তো জানলাম, শিখলাম, কোন কার্য এই টেন্সের আওতায় পড়বে বুঝলাম, কিভাবে সেই কার্যটিকে আমি এই টেন্সের থ্রু দিয়ে একটি বিশেষ রূপ দেব, ইংলিশে বহিঃপ্রকাশ ঘটাবো, তার জন্যই আমার দরকার ফর্মুলা সাবজেক্ট প্লাস মেন ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মেন ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি প্রিভিয়াস ভিডিওতে যেমন বলেছিলাম দ্য সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাকে কিছুই মাথায় রাখতে হবে না, শুধুমাত্র মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটাই মাথায় রাখলে চলবে। এখানেও সে একই কথা বলবো, এখানেও কিছুই মাথায় রাখতে হবে না, আমাকে কোনো বিষয়ে কোনো হেডেক নিতে হবে না। সাবজেক্ট অবজেক্ট এগুলো তো কমন ফিচার, এগুলো তো থাকতে পারে কখনো নাও থাকতে পারে, সেই নিয়ে আমাদের কোনো কনফিউশন বা হেডেক থাকার কথাই না। শুধু আমাদের মেন কনসার্ন থাকবে এই পার্টটিকে নিয়ে, ভার্ব পার্টটিকে নিয়ে, মেন ভার্ব অর প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। সিম্পল প্রেজেন্টে দেখেছিলাম মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সিম্পল পাস্টে কি দেখছি মেন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম। Is that clear? So the past indefinite tense subject plus main verb past form plus object. এখন according to formula আমরা applications বা প্রয়োগটা যদি দেখি তাহলে খুব সুন্দরভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ছেলেরা ফুটবল খেলেছিল, এই বাক্যটি বা এই কার্যটি কি বলছে? ছেলেরা ফুটবল খেলেছিল, অর্থাৎ অতীতকালে ফুটবল খেলার যে কাজটি এটি সাধারণভাবে ঘটেছিল, ছেলেরা ফুটবল খেলেছিল, এর মধ্যে কোনো রকম কোনো কমপ্লিকেশন বা জটিলতা নেই। ছেলেরা ফুটবল খেলেছিল, অতীতকালে সাধারণভাবে ঘটেছিল, দ্যাটস ওয়াই দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার ফর্মুলা অনুযায়ী যদি বসাই, দেখো সাবজেক্ট ছেলেরা দ্য বয়েজ, মেন ভার্ব খেলা অর্থাৎ প্লে, তার পাস্ট ফর্ম প্লেড, অ্যান্ড ফাইনালি অবজেক্ট ফুটবল, দ্য বয়েজ প্লেড ফুটবল। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, রমেনবাবু ইংরেজি পড়িয়েছিলেন। অতীতকালে রমেনবাবু নামক কোন শিক্ষক সাধারণভাবে পড়িয়েছিলেন, ইংরেজি পড়িয়েছিলেন। সো অতীতকালের সাধারণ ঘটনা যেটি সাধারণভাবে ঘটেছিল, সো দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স। অ্যাকর্ডিং টু ফর্মুলা সাবজেক্ট রমেনবাবু,
নেক্সট ভার্ব, মেন ভার্ব পড়ানো, টিচ, তার পাস্ট ফর্ম টট, অ্যান্ড ফাইনালি অবজেক্ট ইংলিশ। রমেন বাবু টট ইংলিশ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখলে যে এক্ষেত্রে আমরা যে দুটি এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরলাম, দুটো এক্সাম্পলই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সদর্থক বা হ্যাঁবাচক বাক্য। এখন নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য করলে কি করব? সেই একই জিনিস, আমরা একটা অক্সিলিয়ারি ভার্বের পর নট বসাবো। কিন্তু এক্ষেত্রে তো অক্সিলিয়ারি ভার্ব নাই, কি করতে হবে তাহলে? সেটাই আমাদের আলোচ্য বিষয়। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রেও সাবজেক্টের পর ডিরেক্টলি মেন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসেছিল। এক্ষেত্রেও দ্য পাস্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্টের পর ডিরেক্টলি মেন ভার্বের পাস্ট ফর্ম বসছে। সো এক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। জেনে রাখো, টাইম অ্যান্ড টেন্সের ক্ষেত্রে যতগুলি টেন্স নিয়ে আমাদের আলোচনা হয়েছে বা আগামীতে হবে, এই টোটাল 12 টেন্সেসের মধ্যে একমাত্র দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অ্যান্ড দ্য পাস্ট ইনডেফিনাইট টেন্স, এই দুই টেন্সই কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। আর তার জন্য আমাদের কি করতে হবে? সেই ট্রিক্সটা খাটাতে হবে, যেটা দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বলেছিলাম। কি করতে হবে? আমরা মেন ভার্বকে ব্রেক করে নেব। ওখানে ব্রেক করে পেয়েছিলাম ডু বা ডাজ। দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে মেন ভার্বকে ব্রেক করে ডু বা ডাজ পেয়েছিলাম, এবং সেই ডু বা ডাজ কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ চালিয়েছিলাম। এক্ষেত্রেও দেখো, মেন ভার্ব প্লেড, তাকে ব্রেক করব। ব্রেক করলে কি পাবো? দেখো, প্লেড ইকুয়ালস টু ডিড প্লাস প্লে। অর্থাৎ প্লেড এই পাস্ট ফর্মটিকে, ভার্বের পাস্ট ফর্মটিকে যদি ব্রেক করি, তাহলে একটা ডিড পাবো, আর পরে থাকবে প্রেজেন্ট ফর্মটা প্লে। অর্থাৎ কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডিড যোগ করে দিলে পাস্ট ফর্ম হয়ে যায়। আবার পাস্ট ফর্ম থেকে ডিডটাকে ফুল আউট করে নিলে বা টেনে বার করে নিলে প্রেজেন্ট ফর্মটা পড়ে থাকে। এক্ষেত্রে প্লেটকে ব্রেক করে আমরা ডিড যখন ফুল আউট করে নিচ্ছি, পড়ে থাকে শুধুমাত্র প্লে, প্রেজেন্ট ফর্মটা। এই যে ডিডটা, এই ডিডটাই আমার এখানে অক্সিলিয়ারি ভার্বে কাজ করবে। তখন নেগেটিভ সেন্টেন্সটা কি দাঁড়াবে? দ্য বয়েজ ডিড নট প্লে ফুটবল। দেখতে পেয়েছো? আমি বলেছি না যে নট অক্সিলিয়ারি ভার্বের ঘাড়ে ছাড়া অন্য কাউ বসতে চায় না বা পারে না। তো ডিডটা অক্সিলিয়ারি ভার্বে কাজ করছে, তার ঘাড়ে বসে বললো নট। সো আর পড়ে আছে শুধুমাত্র প্লে। আর তুমি প্লেট লিখতে পারবো না, অনেকে মিস্টেকটা করে। যখন আমি ডিডকে কেড়ে নিচ্ছি প্লেট থেকে, শুধুমাত্র প্লে পড়ে থাকবে। দ্য বয়েজ ডিড নট প্লে ফুটবল। একইভাবে দেখো, রমেন বাবু টটকে ব্রেক করলে কি পাবো? ডিড প্লাস টিচ, প্রেজেন্ট ফর্ম টিচ পড়ে থাকবে, আর ডিডটাকে আমি ফুল আউট করে নিলাম। সেই ডিডটা অক্সিলিয়ারি ভার্বে কাজ করছে, তারপর নট বসালাম। রমেন বাবু ডিড নট, কি লিখবো এরপর? টিচ, আর টট লিখবো না। রমেন বাবু ডিড নট টিচ ইংলিশ। Am I clear? এবার আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সেখানেও তোমরা জানো, খুব ভালো করে জেনে গেছো যে শুধুমাত্র যে কোনো অ্যাফার্মেটিভ বা নেগেটিভ সেন্টেন্স থেকে অক্সিলিয়ারি ভার্বটাকে ফুল আউট করে নিয়ে ফার্স্ট পজিশনে প্লেস করলেই, এবং at the end of the sentence একটা নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক দিলেই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, তাই না? তো এক্ষেত্রেও তো কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সেম প্রসেস। আমি মেন ভার্বকে ব্রেক করলে ডিড পাবো, সেই ডিডটাকে ফার্স্ট পজিশনে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ, যদি আমি প্লেড মেন ভার্বকে ব্রেক করে ডিড প্লাস প্লে পাই, এই ডিডটিকে আমি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ফার্স্ট পজিশনে বসাবো, তাই না? আমাদের ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটিকে নিয়ে ফার্স্ট পজিশনে প্লেস করতে হবে, বাকি যে যেমন থাকবে তেমনই থাকবে। ডিড ফার্স্ট পজিশনে এলো, তারপর যেমন আছে দ্য বয়েজ, এরপর নিশ্চয়ই প্লেড লিখবো না, পড়ে আছে প্লে। ডিড দ্য বয়েজ প্লে ফুটবল, অ্যান্ড ফাইনালি নোট অফ ইন্টারোগেশন, ডিড দ্য বয়েজ প্লে ফুটবল। একইভাবে আমি রমেন বাবু টট ইংলিশ, সেক্ষেত্রে কি বলতে পারি? ডিড রমেন বাবু টিচ ইংলিশ? হি
painted a picture. So interrogative করলে কি করব? Did he paint a picture? So friends, the past indefinite tense or the simple past tense is 100% clear to you. I hope so. এরপরও কোনো কনফিউশন থাকলে আমায় কমেন্ট করো। ভালো থেকো আর আরও বেশি বেশি করে এই টিচার্স ইংলিশ পয়েন্ট চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো, ভুলবে না কিন্তু। স্টে টিউনড, স্টে ব্লেসড।